আর এরকম করো না, আমি শোধ তুললে সইতে পারবে না। মাহা নিঃশব্দে জামা বদলে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। স্বামীর অপলক সেদিকে তাকিয়ে ভাবল, এর নাম বেডি মানুষ, আমারে যে থাবড়া মারতে মারতে চোপা বেকায় ফেলাইলো, আমি একটু ছুঁইছি তাতেই ভ্যাক। স্বামীর মাথা মুছে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ডাইনিং টেবিলে বসে স্বামীর ইতি শিভানার সাথে হাসাহাসি করছে। মাহা চুপচাপ বসে আছে। ইনায়া কলেজে গেছে। জরিনা খাবার পরিবেশন করছে। শিভান কিছু একটা ভেবে বলে, এ কাকা, বাবা কোথায় জানো? তোর বাপ কই, আমি কেমনে জানবো? তোমরা যখন বাড়ি ফিরছো, বাবা তখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল, এখনো ফিরেনি। দেখ গিয়ে কুত্তার দৌড়ানি খাইছে নাকি। ইতি মুখে হাত চেপে হাসতে লাগলো। সাথী তাকে হাসতে মানা করছে, স্বামীর উল্টে বলছে, জোরে জোরে হাস, হা 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 করে হাস। শিবু তুইও হাস, হাসলে হাট ভালো থাকে। আরে হাস হাস। এমন সময় নুসরাত দরজা খুলে দিলে সিকান্দার বাড়ির গেট ভেদ করে ভেতরে ঢুকে সাফিন। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করে। সাফিন সরু কণ্ঠে বলল, আমার বউ? উপস্থিত জনতা হাঁ করে দরজার দিকে তাকিয়ে আছে। শিভান নিষ্পলক চেয়ে আছে অচেনা নারীটির দিকে। এ কি, সে তো অচেনা নয়, তাকে একবার না দুইবার কোথায় যেন দেখেছে। শিভান চেঁচিয়ে উঠল। এ কি তুমি? মাহা জিজ্ঞেস করলো, তুমি চেন শিভান? কাকি সুন্দরী, এই তো সেই মহিলা স্কুলে যাওয়ার পথে আমাকে চর মেরেছিল। স্বামীর জিজ্ঞেস করলো, চর কেন মেরেছিল? আমি কাইসার জন্য অপেক্ষা করছিলাম। আইসক্রিম খেতে খেতে এই মহিলার সাথে ভুর করে ধাক্কা লেগে গিয়েছিল, তাই চর মেরেছিল। বাবা, একে মা হিসাবে মানি না। একে একে বের করে দাও। সাফিন চোখ গরম করে বলল, চোখ নামিয়ে কথা বলো। আমি তোর জন্য মা নিয়ে আসিনি, আমার বউ নিয়ে এসেছি। তুই একটা ভুলের পরিণাম অবৈধ। তুই খাবি দাবি, চুপ থাকবি, আমার ব্যাপারে নাক গলাবি না। হ্যাঁ? মাহা শিভানকে জড়িয়ে ধরে বলল, চুপ করুন। বাচ্চার সামনে কি ধরনের ভাষার ব্যবহার করছেন? সমীর, তোর বউকে বলবি জ্ঞান কম দিতে। আমি কারো জ্ঞান নেই না। হ্যাঁ? শান্ত কণ্ঠে কথাগুলো বলে রাহা নামের মেয়েটার হাত ধরে উপরে উঠে গেল সাফিন। শিভানের চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। মাহা তাকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছিল। স্বামীর তার বাহাত টেনে সামনে বসিয়ে বলল, মাগি মানুষের মতো কান্দোসকে, এর চেয়ে বেশি কষ্টে আমি মানুষ হইছি, দেখতে পাস না? যাইনি ডাক, সুরা মাইনসের কাঁদতে নাই, কাইটটা লবণ মাখাই দিলেও কাঁদতে নাই। মা দিয়ে কি হবে? কিচ্ছু না। ওই চুরির কাছে যাবি না, বাপ যদি কোবাই আমারে বলতে পারবি না পরে। যা স্কুল যা। যেতে হবে না, আমিও ভার্সিটি যাব না। আমরা আজকে ঘুরতে যাব, কেমন? নুসরাত আপু যাবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। টিবা থেকে পেয়ারা মাখা খেয়ে আসবো, কেমন? কি যে মজা হবে, তাই না ইতি? ইতি মাথা নেড়ে হ্যাঁ জানালো। স্বামীর আর কিছু না বলে চলে গেল। শিভান মাহাকে জড়িয়ে ধরে বসে রইল। সাথে নুসরাত সকলে মিলে তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু শিভানের ছোট্ট মন তা মানতে রাজি নয়। ঘরে গিয়ে মায়ের ছবি ধরে বসে রইল। মাহা বিনা নোটিসে ভেতরে ঢুকলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে শিভানের পাশে বসলো। শিভান চোখের পানি মুছে মাহার দিকে তাকালো। মাহা শিভানের হাতের ছবিটা দেখতে চাইলো। এটা তোমার মা? হুম। তোমার মায়ের কি নাম ছিল? ইন্দিরা সাহা। সুন্দর নাম ছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, একদম তোমার মতো। কাকা ঠিক বলেছে কাকি সুন্দরী, আসলেই কি মায়ের প্রয়োজন নেই? কিন্তু আমার তো একটা মায়ের বড্ড অভাব কাকি সুন্দরী। মা এমন একটা জিনিস যার অভাব কেউ পূরণ করতে পারে না। মা হলো গরম ভাতের ভাব, নরম ফুলের ঘ্রাণ, মিষ্টি মিষ্টি বাঁশুরির সুর, আল্লাহ তাআলার দান করা সবচেয়ে বড় নিয়ামত। কিয়ামত পর্যন্ত যার সমতুল্য কেউ হয় না। আমার কোন দোষ হে আমার মাকে কেড়ে নেওয়া হয়েছে? আমি কেন ভুল, সঠিক কেন নয়? তোমাকে আল্লাহ বানিয়েছেন, তুমি কি করে ভুল হতে পারো? তাহলে বাবা কেন আমাকে ভালোবাসে না? মা কেন ছেড়ে চলে গেছে? বাবার বিয়ে করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শোনো না, সে আমার জন্য মা নিয়ে আসেনি, তাছাড়া সে মা হওয়ারও যোগ্য না। আর আমি? বাবার বউকে কেন মা হতে হবে? শুধু জন্ম দিলেই কি মা হওয়া যায়?
আমাকে ভালো লাগে না। আমাকে খুব ভালো লাগছে। পেছন থেকে নুসরাত বলে, আর আমাকে? তোমাকেও খুব ভালোবাসি। খবরদার কাঁদবি না, চল রেডি হো, আমরা ঘুরতে যাব। চল চল মাহা, যাও তুমিও রেডি হয়ে এসো। ক্যাম্পাসে আজ কেমন অদ্ভুত নিরাপত্তা পরীক্ষা চলমান। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ঝামেলা করা নিষিদ্ধ। মারপিট লাগলেও পরে এসে পিটিয়ে যাবে। স্বামীর সিকান্দার চুপচাপ বসে পরীক্ষা দিচ্ছে দেখে লাইব্রেরি ম্যাম চশমাটা টেনে তাকে একবার দেখলেন। যথারীতি স্বামীর যতটুকু ইচ্ছে হয়েছে লিখে খাতা জমা দিয়ে দিয়েছে। লাইব্রেরি ম্যাম বাধা দিয়ে মাহার কথা জিজ্ঞেস করলেন, মাহা কেমন আছে? আমার কাছে আছে মানে ভালোই আছে। ঋতু কেমন আছে? বাচ্চা কাচ্চা হয়েছে? কটা হলো? 4টা 5টা? যদি 4টা হয় 2টা নিশ্চয়ই সিকান্দারদের বংশীয়। ওহো, মরেই তো গেছে। সব দোষ তোমাদের। হ্যাঁ, আমার কোনো দোষ নাই। আমি তো শুধুই একটু আগুনে তেল ঢেলেছি। এইসব ছোটোখাটো অপরাধ আমি করি না। নিশ্চয়ই খুব ভালো করে জানি, সেজন্যই তো মাহার মতো একটা নিষ্পাপ ফুলকে ছিঁড়ে পুঁতে ফেলেছ। ঋতুর তুলনায় কিছুই হয়নি। ঋতুর কথা বাদ দাও, ওকে তোমরা মেরে ফেলেছ, কিন্তু মাহা তো জীবিত আছে, ওকে ছেড়ে দাও। আইসে, আমি ছেড়ে দেই, তুমি তুলে নিয়ে নিজের ছোড়ার সাথে বিয়ে দাও। চিন্তা করেন না, 2 দিন পরে মাহার বাচ্চার গ্রানি হবেন। খেতা সেলাই ধরেন ম্যাডাম। কথাটা বলেই হাই তুলতে তুলতে বেরিয়ে গেল স্বামীর। লাইব্রেরি ম্যাডাম সেদিকেই তাকিয়ে রইলেন। ঋতু লাইব্রেরি ম্যামের বোনের মেয়ে। কিছু বছর আগে মাহা যখন কলেজ স্টুডেন্ট ছিল, ঋতু সাফিনের গার্লফ্রেন্ড ছিল। ঋতু মেয়েটাকে সাফিনের মোটামুটি পছন্দ ছিল। তবে একদিন সাফিন যখন ঋতুতে ক্লাবে নিয়ে যায়, ঋতু রাগিব দেওয়ানের নজরে পড়ে যায়। সে তখন নববিবাহিত। রাগিবের দ্বারা ঋতু ধর্ষণ হয়। শুধু সে একা নয়, এর সঙ্গে আরো 2 জন মিলে মোটে 3 জন ঋতুর সতীত্ব হরণ করেছিল। বাকি 2 জনের পরিচিতি ধীরে সুস্থে দেওয়া যাবে। হ্যাঁ, সাফিনের এতে কোনো হাত ছিল না। মাহা আর নুসরাত ইতি আর শিভানকে সাথে করে বেরিয়েছে। সাথে আসেনি। টিবাধের মাথায় দাঁড়ানো শিমুল গাছটার ছায়ায় বসে পেয়ারা মাখা খাচ্ছে 3 জন। মাহা সোমবারের রোজা রেখেছে। শিভান বলল, কাকি সুন্দরী, মুখটা একটু খুলে দাও, গরম কম লাগবে। আমার গরম লাগছে না সিভান, তুমি খাও। আর একটু নেবে? ঠিক আছে। শিভান মাথা নেড়ে না জানায়। ইতি একটা করে খাচ্ছে আর শোষাচ্ছে। তার বেশ ঝাল লেগেছে। ইতি বলল, মামিমা ডাল, মামিমা ডাল, মাম দাও মাম। নুসরাত বলল, পানি তো শেষ হয়ে গেছে, মাহা তুমি নিয়ে এসো। ঠিক আছে, এখানেই বসো, আমি আনছি। মাহা দোকানের কাছে দাঁড়িয়ে পানির বোতল নেওয়ার সময় কোথা থেকে তিহানের ছোট ভাই বিহান চলে আসে। 7 বছর পর পরশু বিদেশ থেকে এসেছে। নিঃসন্দেহে সে জানতো না মাহা স্বামীর সিকান্দারের বউ। জবরদস্তি মাহাকে নিকাব নামাতে বলেছে। রোদের ঝলক পড়া মাহার চোখের দিকে তাকিয়ে পুরো চেহারা দেখার আগ্রহ বেড়ে গেছে। তোমার মুখোশটা খোলো জান, থোবরাটা একটু দেখিয়ে। বেশি না, 1 ঝলক। সরে দাঁড়ান, আমায় যেতে দিন। দেবো তো, শুধু টুক করে চেহারাটা একটু দেখাও। পেছন থেকে তিহানের এক চেলা বলল, এটি ডেঞ্জারাস ছুরি ভাই, চলেন জায়গা। এই চোপ, কেউ কোনো কথা বলবি না। দেখছিস না সিক্রেট কনভারসেশন চলছে। কথাটা বলেই বিহান মাহার মুখের দিকে হাত বাড়াতেই মাহার কপাল জড়িয়ে এলো। হাত ওঠানোর আগেই লক্ষ্য করলো বিহানের হাত সে পর্যন্ত পৌঁছয়নি। একটা শক্তপোক্ত শ্যামলা হাত তার হাত ধরে ফেলেছে। রুষ্ট কণ্ঠে আওয়াজ এলো, টাইম আপ। ব্যাপারটা এখন আমি বাঙ্গিবানা সিক্রেটলি দেখব। বিহান ভ্রু কুটিয়ে বলল, সামির সিকান্দার, হায় হায় বন্ধু, কত বছর পরে দেখা। হ্যান্ডসাম হয়েছিস আগের চেয়ে। কিন্তু একদম বস্তি মার্কা হয়েছিস, শাওয়ার মতো লাগছে দেখতে। মাশাল্লাহ, তোর ভাষা এখন এক লেভেলে আপডেট হয়ে এসে দেখছি। আমার সবসময় উন্নতি হয়, অবনতি কখনোই হয় না। তোর চেয়ে বেটার কোনো বাঙ্গির নাতি জানে বলে মনে হয় না। দিবা তুমি যাও। একদম। তবে এটা কে, বোন? বউ।
কেমন বউ পাতানি? হুম, এটা আমার পার্সোনাল সাইলেন্ট বোম। 1 লাখ টাকা দেনমোহর পাইছি। আচ্ছা, হুম, একদম আমার বিয়ে করা বউ। হেরিটেজ অব মাই ব্লাড। বাহ, ভাবি লাগে তাই তো? একটুর জন্য চেহারাটা মিস হয়ে গেল। কার দিকে হাত বাড়িয়েছিস জানিস? এটা একমাত্র সেই ইনসান যে সামির সিকান্দারে থাবড়া মারার সাহস রাখে। বিহানের দিকে রহস্যময় নজর দিয়ে তাকালো স্বামী। কাশেম চুপচাপ তার দিকে তাকিয়ে। বিহান বাঁকা হেসে বলল, দিয়ে দে আমায়, তুই তো টাকা ভালোবাসিস তাই না? বদলে কত চাই? কি চাই তুই শুধু বলে দে আমায়। কাশেম কিছু বলতেই যাবে, স্বামীর ইশারা করে থামিয়ে দিল। তারপর বিহানের কলার ঠিক করতে করতে বলল, অ্যামাউন্ট? রাতে ক্লাবে চলে আয়, অ্যামাউন্টও বলা হবে, আড্ডাও মারা হবে। ল্যাংটাকালের বন্ধু বলে কথা। শিওর? এই চল সব। বিহান চেলাপেলা নিয়ে চলে গেল। স্বামীর এগিয়ে যেতেই মাহা বলল, ভেবেছিলাম আপনার আরেকটু দেরি হবে। তুমি কি করে জানতে আমি আসবো? সিভান, ইতি চলো। বউ মন পড়তে শিখে যাচ্ছে। সামথিং সামথিং। গাড়িতে ওঠার আগে শিফান বলল, এ কাকা, জানো ওরা কাকি সুন্দরীকে মেলায় বাজে কথা বলেছে। জান বলেছে, মাল বলেছে, আবার বলেছে হেব্বি জিনিস। স্বামীর ঘাড় কাত করে সামান্য একটু হাসলো। শিফান তার পায়ে খোঁচা মেরে বলল, এ কাকা, কি ভাবছো? অতিথি আপ্যায়নের কথা। চল বাড়ি চল। বাড়ি ফিরে শিবনের ফুরফুরে মনটা আবারও বিরক্তিতে ভরে ওঠে। কারণটা নিঃসন্দেহে রাহা। রাহা তাকে বলছে, এই ছেলে এত বেয়াদব কেন? তুই বড়দের সাথে ভালো ব্যবহার করতে শিখিস নাই? আপনি তো বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে শিখেননি। কানের গোড়ায় দেবো একদম। শিভান দূরে দাঁড়িয়ে বলল, আপনি আমার থেকে দূরে থাকবেন, না হলে ফল খারাপ হবে। আমিও কিন্তু শিকদারদের রক্ত। অবৈধের রক্তের এতটা পথ? মাহা পেছন থেকে বলে ওঠে। রাহা কোনো জবাব দিল না। সাফিন কড়া নিষেধ করেছে মাহার সাথে বেশি কথা না বলতে। নুসরাত মাহাকে টেনে ওপরে নিয়ে যায়। ইনায়া ইতিকে নিয়ে ছাদে বসে আছে। বেলা গড়িয়ে গোধূলিতে রূপান্তরিত হলো। রাঙা আলোয় চারপাশ রঙিন হয়ে উঠেছে। মাহা ওপর থেকে চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। তারপর বলে, আচ্ছা আপু, এই বাগানগুলোর এই অবস্থা কেন? কত শত ফুল ফলের গাছ পরিচর্যা করলে দারুণ ফলাফল হতো। আরে যার বিয়ে তার খবর নাই বলেছিলাম, কেউ পাত্তাই দেয় নাই, আব্বাও শুনে নাই। আপু, আপনার মনে হয় না বাগানটা কেমন রহস্যময়? না মানে ভালো করে দেখুন, দেখে মনে হচ্ছে ইচ্ছে করে এমন সাজিয়ে রেখেছে। আরে না রে বাবা, বাড়িটাই তো আদম নবীর যুগের, জঙ্গল আর কি বা হবে। চলো নিচে যাই, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, মাহার কেন জানি না মনে হচ্ছে এই বাগানটা পরিচর্যা না করার পেছনে কোনো তো রহস্য আছে। এখানে আবার পুরনো আমলের পাতাল ঘরটর নেই তো? একবার সাহস করে গিয়ে দেখতে হবে। রাতের বেলা চারিদিকে পিন পতন, নীরবতা। ক্লাবে আজ তেমন ছেলে পেলে নেই। রাগিব দেওয়ানো আসেনি। স্বামীর পুরো ক্লাব খালি করিয়েছে শুধুমাত্র বিহানকে খাতিরদারি করতে। এদিকে তিহান বিহানকে হাজারবার মানা করেছে স্বামীরের কাছাকাছি না যেতে, কিন্তু বিহান শোনেনি। তার বিশ্বাস স্বামীর তার সাথে কিছু করবে না। বিহান চলে এলে স্বামীর সরল চেহারায় কিছুক্ষণ কথা বলে। কাশেম চুপচাপ স্বামীরের পাশে দাঁড়িয়ে। বিহানের সাথে আরো 3 জন ছেলে। তাদের মধ্যে একজন খুব সম্ভব পুলিশ কমিশনারের ছেলে। বাপ সৎ, কিন্তু ছেলে পাক্কা জানোয়ার। তো আসল কথায় আসি, কি বল সামির? নিশ্চয়ই। বল তোর কত টাকা চাই, বদলে তোর বউ আমার। খুবই ক্রিটিক্যাল বিষয়। সামির, সিকান্দারের কাছে ক্রিটিক্যাল টপিক। নয়তো কি? অমূল্য জিনিসের দাম ফিক্সড করা কি ক্রিটিক্যাল নয়? বিহান বাঁকা করে হেসে বলল, ভণ্ডামি করছিস? তোর কাছে মেয়ে ছুরির দাম অমূল্য। তুই বুঝবি না রে শুয়োরের বাচ্চা। কাইসা ধর বাঙ্গি নাতিরে।
স্বামীরের বলতে যতটুকু দেরি, কাশেম প্যান্টের পকেট থেকে ছুরি বের করে দুজনের ওপর হামলা করে। ব্যাস 2 মিনিটে দুজন শেষ। কমিশনারের ছেলেটা দৌড়তে গেলে স্বামীর তার পিছু করতেই বিহান পেছন থেকে একটা ছুরি দিয়ে স্বামীরের পিঠে আক্রমণ করে। সাদা শার্ট রক্তে লাল হয়ে যায়। বিহান তাকে ল্যাং মেরে ফেলে বাইরের দিকে দৌড় মারে। কাশেম স্বামীরের দিকে এগিয়ে যায়। বাহিরে একটা কুকুর বিহানকে দেখে চিল্লাতে থাকে। বিহান হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিচ্ছে। কমিশনারের ছেলেটা চিৎকার দিয়ে ওঠে। ভাই পালান, এডি ওই শুয়োরের পালা কুত্তা টাইম না ছিঁড়া ফালাইবো। বিহান উল্টে দৌড়তে লাগলে স্বামীর চেঁচিয়ে ওঠে। রিটো ধর শালাকে। কাশেম ততক্ষণে কমিশনারের ছেলেটাকে ধরে ফেলেছে। ছুরির আঘাতে 6 আঘাতে মেরে ফেলেছে ছেলেটাকে। রিটু ছুটে গিয়ে বিহানের পা কামড়ে পায়ের গোস্ত ছিঁড়ে ফেলেছে। ততক্ষণে স্বামীর আবারও বিহানকে ধরে ফেলেছে। কাশেম বিহানের পা ধরে টানতে টানতে আবারও ক্লাবের ভেতরে নিয়ে যায়। অতি সহজেই চেয়ারের সাথে বেঁধে ফেলে। বিহান চেঁচাতে লাগে। ছেড়ে দে বাপ, আর এমন হবে না, ক্ষমা করে দে। স্বামী টেবিল থেকে স্টিলের কাঁটা চামচ তুলে বলে, ছেড়ে দেওয়া পুণ্যের কাজ। আমি পাপী, পাপী কোনোদিনও পুণ্য করে না। এই চোখ দিয়ে তুই আমার বউকে বাজে নজরে দেখেছিস, তাই না? ওর চেহারা দেখার জন্য এই চোখ দুটো বড্ড ছটফটাচ্ছিল, তাই তো? আমি শান্ত করে দিচ্ছি। পর মুহূর্তেই লোমহর্ষক ভাবে বিহানের চোখ কাঁটা চামচ দিয়ে তুলে ফেললো স্বামীর। সেই কাঁটা চামচই বিহানের গলায় গেঁথে দিল। রক্তের ছিটায় পুরো দেহ ভিজে একাকার হয়ে গেল। সাদা শার্ট আর লুঙ্গি লাল রঙে রঞ্জিত হয়ে গেল। কাশিরের দিকে তাকিয়ে বলল, এটাকে পুরান বাড়ি ফেলে আসবি। আর শোন, আমার কিউট বেবি খুবই ক্ষুধার্ত, বুঝেছিস? কাশেম মাথা নাড়াতে স্বামীর ক্লাব থেকে বেরিয়ে যায়। কাশেম বিহানের চোখ দুটো রিটোর দিকে ছুড়ে দিয়ে বলে, তুই কিউট হলে আমি কি বললো তো? যা বাড়ি যা। রিটো নিজের ভয়াবহ দাঁত চেটে খাওয়া শেষে বাড়ির দিকে রওনা হলো। স্বামীর বারান্দায় দাঁড়িয়ে ভাবলো, এভাবে উপরে গেলে যদি চেঁচাই। কিছু সময় ভেবে পরে বারান্দা টপকে ভেতরে ঢুকে দেখে মাহা ঘুমিয়ে গেছে। শব্দ না করে জামা কাপড় বদলে এসে চুপচাপ শুয়ে পড়ে। হঠাৎই মাহা ভূতের মতো বলে ওঠে, আপনার লুঙ্গি ধুয়েছেন তো? আমি আপনার দাসী বান্দি নই কিন্তু। স্বামীর বামগাল টেনে হেসে মাহাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। স্বামীদের তপ্ত নিঃশ্বাস মাহার ঘাড়ে পড়তেই মাহা বলে, ছেড়ে দিন, ব্যথা লাগছে। ধরি তো নাই, ছাড়বো কি? মাহা হাত ঝাড়া দিয়ে উঠে পড়ে, সোজা বারান্দায় চলে যায়। স্বামীরও তার পিছে পিছে যায়। তারপর ধীর কণ্ঠে বলে, তুমি যেহেতু সময় দিতে পারছো না, অন্য কোথাও চলে যাই সময় দিতে, কি বলো? তোমার আল্লাহরে তুমি পরে নিকিস দিও। যখন জিগাইবো তুই থাকতে ওরে বাইরে যাওয়া লাগছে কেন? মাহা নিরুত্তর। স্বামীর ভেতরে গিয়ে বিছানার ওপর বসে। মিনিট 2 পর মাহা ভেতরে ঢুকে কেমন অদ্ভুত কণ্ঠে বলল, প্রয়োজন নেই। আপনার যখন দরকার আপনি আমাকে ব্যবহার করতে পারেন। আমি বাধা দিব না, কারণ আমি বাধা দেওয়ার ক্ষমতা রাখি না। স্বামীর হালকা শব্দ করে মুচকি হাসলো। মাহার দিকে ঘুরে বাম হাতে থুতনি চেপে ধরলো। মাহা সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। স্বামীরের মুখের হাসি মিইয়ে যায়। এই মেয়েটা এমন অদ্ভুত কেন? চাইলেই চুটকি মেরে একে মেরে দিতে পারে, কিন্তু মন চায় না। একে জ্বালিয়ে বড্ড মজা পাওয়া যায়। স্বামীর মাহার ঠোঁটে আলতো করে নিজের অধর ছুঁয়ে দেয়। তারপর আর জোর করেনি। করবে কিভাবে? মাহা বাধাই দেয়নি। রাতের প্রহর ঘড়ির কাঁটার টিক টিক শব্দের সাথে চলে যেতে থাকে। সকালে ঘুম ভাঙতেই মাহা নিজেকে গাড়ির ভেতরে আবিষ্কার করলো। পরনে রাত্রের অশুদ্ধ বস্ত্র নেই। চুলগুলো ভেজা, মনে হচ্ছে মাত্র গোসল দিয়ে এসেছে। স্বামীর গুনগুনিয়ে গান গাইছে আর আপন মনে স্টিয়ারিং ঘোরাচ্ছে। মাহা চোখ কচলাতে কচলাতে বলে, স্বপ্ন দেখছি, এত রিয়েলিস্টিক। স্বামীর বাঁকা একটু হেসে মাথা ঝাড়া মারতেই ভেজা চুলের পানির ছিটা গিয়ে মাহার চোখে মুখে পড়ে। কি করছেন? প্রুফ দিলাম যে এসব স্বপ্ন নয়। আমি ড্রেস কখন বদলালাম? চুলও ভেজা। তুমি কাল রাইতে আমার অতি উত্তেজনা সামলানোর জন্য উত্তেজিত হয়ে আমার উত্তেজনার পেছন মেরে নিজে উত্তেজনার ঠেলায় অজ্ঞান হয়ে গেছিলে। কি? তারপর সকালে ডাকলাম না, তাকিয়ে জবাব আইলেও উঠতে পারবো না, মাথা ব্যথা।
আমি ভাবলাম আর কই কই যে ব্যথা, তাই ডাকি নাই। আমার জামা কাপড় বদলালো কে? চুল ভিজলো কি করে? আমি বদলে দিয়েছি। কিন্তু আমি একটুও টের পাইনি কেন? আমার শখ হইল, তারপর ভাবলাম তোমার ঘুম নষ্ট করবো না। তারপর সাদা ধুবধুবা রুমালে বিষ মাখাইয়া তোমারে ভালোবাসা দিলাম। তুমি আধা ফটকে গেলে, তারপর তোমারে রোমান্টিক স্টাইলে কোলে তুললাম। তারপর বাথরুমে গেলাম, তারপর তোমারে নামালাম, তারপর তোমার যা। কথাটুকু আর শেষ করতে দিল না মাহা, মুখের কথা টেনে নিয়ে বলল, বুঝেছি। এখন কোথায় যাচ্ছি? মধুচন্দ্রিমায়, তবে স্পেশাল গন্তব্য। কোথায়? অজানার পথে। মানে এত ইমার্জেন্সি কি ছিল? ইমার্জেন্সি? ঠিক কইসাও। মারা খাওয়ার ডেট আইসে, পলাইছি। পালাইছি মানে? পালাইছি মানে গতদিন একটা ছোট্ট মুরগি মার্ডার করেছিলাম। সেই মুরগি আবার পুলিশ কমিশনারের ফার্মের। কার? পুলিশ কমিশনারের ছেলে। আর মানে? আর কাকে? কিভাবে? কখন? আর বিগত নিশিতে ক্লাবে দুইজন রে কাঁটা চামচ দিয়ে, বেশি খারাপ কিছু করিনি। সিরিয়াস, শুধু চোখ দুটো তুলে ফেলেছি। নাউজুবিল্লাহ। সত্যি? সেটা ছোট অপরাধ? আল্লাহ, আপনার ভয় লাগেনি? ভয় লাগলে তো জাউরা নাম্বার 1 হতাম না। দৃশ্যটা কল্পনা করতেই মাহার দেহ শিউরে উঠল। মাহা কপাল জড়িয়ে জিজ্ঞেস করলো, তার মানে পুলিশের হাত থেকে পালিয়েছেন, আমাকে কেন এনেছেন? শখ হয়েছে। কতদিন পর ফিরবেন? ঠিক নাই, সেজন্যই তো তোমারে নিয়ে আইছি। আমার পরীক্ষা। রিপিট দিতে পারবা? কাশেম সেদিকে সামলে নেবে। মাহা আর কোনো কথা বলল না। গাড়ি ছুটে চলেছে আপন মনে। খানিকক্ষণ চুপচাপ থেকে স্বামীর আবারও গান ধরল, কাশ্মীর মেয়ে তো কন্যাকুমারী। বেশ লম্বা সময় গাড়ি ছোটানোর পরে মাহা বলল, আমার পিপাসা লেগেছে, পানি খাবো, গাড়ি থামান। পানি খাবা তো গাড়ি থামাবো কেন? পেছনে পানির বোতল আছে, নিয়ে গেল। এত সময় রাইডের অভ্যাস নেই, গাড়ি থামান রে ভাই। শালার বাঙ্গি মারা জিন্দেগি, আমি তোর ভাই লাগি? না, লাগেন কিছু একটা। স্বামীর ঘাড় ঘুরিয়ে নিতেই দেখতে পেল পেছনে পুলিশের গাড়ি। গাড়ির স্পিড বাড়িয়ে ঢুকে গেল নিশুতি রাস্তায়। বড্ড শুনশান এলাকা। নাটোর পেরিয়ে চলে এসেছে খানিকটা। গাড়ি ছুটিয়ে সেখানেই যাক না কেন, পুলিশ অতি দ্রুত তাদের ধরে ফেলবে। প্রযুক্তি এত উন্নত হবে কে জানতো। স্বামীর গাড়ি থামিয়ে মাহাকে বলে, নামো, এখান থেকে হাঁটতে হবে। হাঁটতে হবে কেন? হেঁটে কত দূরে যাবেন? আমি অত হাঁটতে পারি না। তাহলে চলো, তোমাকে শাহরুখ খানের মতো কোলে তুলে নিয়ে যাই। দরকার নেই, আল্লাহ পা দিয়েছেন। বলেই মাহা গাড়ি থেকে নেমে গেল। তারপর বলল, ঘুমের ঘোরে উঠিয়ে এনেছেন, ভালো কথা। বোরখাটা আনেননি কেন? কমিশনার তো আমার নানা লাগে, যে কইব যাও। আমি বসে আছি, তুমি তোমার জামা কাপড়, জাইঙ্গা, লুঙ্গি সব নিয়ে যাও। আমার এভাবে ঘোরাঘুরি করার অভ্যাস নাই। জানি, বেশি দূরে যাব না, আশেপাশেই কোথাও থাকবো। প্রত্যন্ত অঞ্চল, জনমানবহীন বললেও ভুল হবে না, আবার ভুলও হবে। কারণ আঁকাবাঁকা মেঠো পথের দুধারের ফসল দেখে বোঝাই যাচ্ছে অতি যত্নে চাষ করা। সবুজ শ্যামল ফসলগুলো বাতাসের তালে তীর করে নাচছে। অক্টোবর মাস শুরুর ঠান্ডা বাতাসে মাহার চুলগুলো ঝিরঝির করে উঠছে। পরনের চুড়িদারটা পাতলা হওয়ায় হাঁটতে তেমন অসুবিধে হচ্ছে না। বাড়ি থেকে খুব একটা বেরোনো হতো না। চাচা চাচিরা সবাই মাঝে মধ্যে ঘুরতে গেলেও মাহাকে কখনো সঙ্গে নেওয়ার প্রয়োজন বোধ করেনি। চারপাশের চোখ ধাঁধানো, মন মাতানো প্রাকৃতিক পরিবেশ তার মনে বিপুল আবহাওয়া সৃষ্টি করছে। মুখ লুকিয়ে লুকিয়ে মিটমিটিয়ে হাসছে। সেই হাসি স্বামীর সিকান্দারের দৃষ্টিগোচর হয়নি, তবে ইচ্ছে করে খোঁচাখুচিও করেনি। মাহা সহসা নিজেই বলতে শুরু করলো, জনমানবহীন এলাকাও এক ভয়াবহ সৌন্দর্য বহন করে। রাস্তাটা শুনশান লাশের মতো, কিন্তু কি সৌন্দর্য তার! আঁকাবাঁকা মেঠো পথের দুধারের নারিকেল গাছের সারি, দুপাশ চোখ ধাঁধানো, মন মাতানো ফসলের জমি। আকাশে পাখিরা ডাকছে, থেকে থেকে কাশফুল ফুটে আছে। কি হয়েছে তোমার? মাহা চোখ পাকিয়ে তাকালো। ঘাড় ঘুরিয়ে নিতেই স্বামীর তার হাত টেনে ধরে তার দিকে ঘোরালো। এই ডিপ জলের মা, কি হয়েছে তোমার? জিনে আসর টাসর করছে নাকি? ছাড়ুন তো, আশ্চর্য, কি বলছেন? কার ভিতর? তোমার মুখ দিয়ে মধুর বাণী সইছে না? সইবেও না, কুত্তার পেটে ঘি হয় না। পয়দার পরে কি কেউ মুখে মধু দিছিল না? আমার মুখে দিয়েছে, আপনার কানে দেয়। ও, কানেও দিতে হয় নাকি? হুম।
আপনার তো দিতেই হতো, পাখিদের জানি না। চলো হাঁটো। আমার ক্ষুধা লেগেছে, কাল রাত থেকে অভুক্ত আমি। স্বামীর পিঠের ব্যাগ নামিয়ে একটা গোল পাউরুটি এগিয়ে ধরে বলল, ধরো নাও, অ্যাডভেঞ্চারে এসেছি, অত কোলা ভরে গেলার টাইম নাই। মাহা পাউরুটিটা নিয়ে বলল, হাঁটছি আর হাঁটছি, যাচ্ছিটা কোথায়? স্বর্গে। ইয়ার্কি করার ইচ্ছে নেই, সন্ধ্যা নেমে এসছে আর পাও ব্যথা করেছে। স্বামীর এবার একটু থমকে দাঁড়ালো, পিছের দিকে তাকিয়ে দেখলো হাঁটতে হাঁটতে অজানা গ্রামটার অনেক গভীরে চলে এসেছে। পেছনে যতদূর দেখা যায় কেন মানুষ নেই, চারপাশে ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে, ক্লান্ত পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে। শুষ্ক একটা ঢোক গিলে স্বামীর বলল, আর চলে তো এসেছি অনেকটা দূরে, পুলিশটা মনে হয় না এত দূর পৌঁছাবে, বেলাও চলে যাচ্ছে, এখানে স্টপ হও। এই ডুবন্ত বেলায় মেঠো পথের মাঝখানে স্টপ হব? পায়ে ব্যথা না করলে চলো এগোই, যেহেতু গ্রাম নিশ্চয়ই জনবসতি তো থাকবেই, চলো আর একটু সামনে এগোই। হাঁটতে হাঁটতে দুজন আরো সামনে এগোলো। ধীরে ধীরে রাত ঢলে গেছে, সৌভাগ্যবশত জনমানবের দেখা মিলেছে। এতটা চোট নিম্নবৃত্তের বাড়ি, সেখানে বসবাস দুই বুড়ো বুড়ির। ছেলে শহরে চাকরি করে, পরিবার নিয়ে সেখানেই থাকে, বছরে 1-2 বার আসে, 2-4 দিন থেকে আবার চলে যায়। মেয়ের বিয়ে হয়েছিল বড়লোক বাড়িতে, জামাই নেশাখোর, ঘরে বুড়োর মেয়েটাকে রেখে আবার আরেকটা বিয়ে করেছিল। সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যা করেছে মেয়েটা বেশ কিছু বছর। এটাই তাদের জীবন বৃত্তান্ত। বানিয়ে বানিয়ে মিথ্যা বলে তাদের বাড়িতে আশ্রয় নেয় মাহা আর স্বামীর। রাতের বেলা বাইরে এসে দাঁড়ায় মাহা, স্বামীর বাড়িই ছিল। আকাশের কৃষ্ণ গহ্বর ভেঙে চকচকে রূপালী চাঁদ বেরিয়েছে। একটা জলধারার কাছে এসে থমকে দাঁড়ালো মাহা। স্বামীর জিজ্ঞেস করলো, কি হইলো, আসো। আপনি এখানে আসেন? স্বামীর খুব একটা বাধালো না, চুপচাপ মাহার পাশে গিয়ে দাঁড়ালো। মাহা বিলের দিকে হাত বাড়িয়ে দেখালো, পানির ওপর চাঁদের প্রতিচ্ছবি কি অমায়িক সুন্দর লাগছে। মাহা তাকিয়ে রইল আকাশের চাঁদটার দিকে। স্বামীর চোখ ঘুরিয়ে মাহার দিকে তাকালো। চাঁদের আলোয় মেয়েটার চেহারা বড্ড মায়াবী লাগে। ছোট্ট বাচ্চার মতো মাহা বিলের জলে আঙ্গুল তাক করে বলল, ওদিকে দেখুন, আমায় একটা এনে দেবেন? বাল, আমি এখন ওই নাটকই করব তো, জীবনে কোনোদিন শাপলা দেহ নাই। দেখেছি, তাতে কি? আপনি আমাকে ওই ফুল এনে দেবেন মানে দেবেন। বাধ্য নই, সাপে কোপ বসাইব। স্ত্রীর আবদার পূরণ স্বামীর ধর্ম। তোমার মনে হয় আমি খুব ধর্ম পালনকারী ধার্মিক ব্যক্তি? মাহা মুখ বেঁকিয়ে দূরে সরে দাঁড়িয়ে অন্যদিকে ঘুরে তাকালো। স্বামীর মাহাকে নাকের পাটা ফোলাতে দেখে গাল টেনে একটু হাসলো। তারপর নিজের লুঙ্গি উঁচিয়ে কাছা বেঁধে পানিতে নেমে গেল। ফুটন্ত কয়েকটা শাপলা তুললো লাগানোর মধ্য থেকে, ফুটন্ত কয়েকটা শাপলা তুললো নাগালের মধ্যে থেকে। পুকুর ভর্তি শাপলা ছিল, স্বামীরও নিজের হাত ভর্তি করেই শাপলা তুলেছে। ওপরে উঠে এসে লুঙ্গিটা ছেড়ে শাপলার গোছাটা ঘাড়ের পাশ দিয়ে মাহার দিকে এগিয়ে ধরলো। মাহা যেন আনন্দে আত্মহারা। মাথাটা গেল নাকি? কেন? তোমাকে কখনো এভাবে হাসতে দেখিনি আমি। ও ধন্যবাদ, কি সুন্দর না এগুলো, একদম ভীষণ সুন্দর। স্বামীরের কেমন অদ্ভুত অনুভূতি হলো, ভেতরে কিছু একটা টিপ টিপ করছে। মনে মনে শান্ত হতে বললেও ও শালা কথা শুনছে না। মাহার হাসি সেই মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। কি দেখছেন? স্বামীর কোনো জবাব দিল না, ধীর পায়ে মাহার দিকে এগিয়ে গেল। মুখের উপর জ্বালাতন করা এলোমেলো চুলগুলো সরিয়ে আচমকা মাহাকে জড়িয়ে ধরলো। মাহার মাথাটা তার বুকের সাথে আটকে রইল। স্পষ্ট শোনা যাচ্ছে স্বামীর সিকান্দারের বুকের ভেতরে ঢিপ ঢিপ আওয়াজ। মাহা শুষ্ক একটা ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি সমস্যা? কোনো সমস্যা? শরীর খারাপ নাকি? তুমি সেই চিন্তা করো? মাহা চুপ করে রইল। স্বামীর তাকে পাঁচা কোলে তুলে ছনের চালের ঘরে ঢুকে দরজায় সেটে দিল। মাহার হাতের ফুলগুলো নিয়ে নিচে ছুঁড়ে মারলো। হঠাৎই মাহার অধর চেপে ধরলো নিজের ওষ্ঠ দিয়ে। মাহা ধাক্কা দিতে চাইলে স্বামীর হাত দুটো উঁচিয়ে ধরে হাসকি স্বরে আওড়ালো, আমি বলেছিলাম মধু চন্দ্রিমায় যাচ্ছি, তো আটকানোর সাহস দেখিও না চরওয়ালি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কারণ সঙ্গে করে মাল আনতে ভুলে গেছি, আর এখানে তুমি বাদে আর কোনো অপশন নাই।
কথাগুলো শেষ করে স্বামীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। মাহা নিজের চোখ মুখ সিটিয়ে চুপ হয়ে রইল। কি দুর্ভাগ্য, আটকানোর কোনো অধিকার মাহার নেই, চাইলেও বাধা দিতে পারবে না। তাছাড়া সে নিজেই স্বামীরকে বলেছে তার যখন ইচ্ছে সে মাহাকে ব্যবহার করতে পারে। রাত ঢলে যায়, সকালে মাহার ঘুম ভাঙে পাখির কলকাকলিতে। বুড়ি মহিলাটা দরজায় টোকা দিয়ে দিয়ে ডাকছে, ও মেয়ে, উঠেছো নাকি? খাবে না? বেলা হয়েছে। মাহা উঠে গিয়ে দরজা খুলে দিলে বুড়ি বলল, এসো, তোমার সমীরেও তুলে নিয়ে এসো। খাবে না? জি, আসছি। কথাটা বলেই মাহা দরজা লাগিয়ে স্বামীরকে ডাকতে লাগলো।